হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে মাইন্ডজোনের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাই। আস্তে আস্তে দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে এবং আমাদের একাডেমিক সেকশনগুলো প্রায় বন্ধের পথে। কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো এখন এই মুহূর্তে একদম চলছে না এবং সেই দিক থেকে আমরা দায়িত্বের সাথে অনলাইন ক্লাস করার ব্যবস্থা করেছিলাম এবং সেটা বাই দ্য হেল্প অফ দ্য টিচার্স এবং মাইন্ডজোনের উদ্যোগে এখন পর্যন্ত সঠিকভাবে চলছে এবং তোমাদের কাছ থেকে পজিটিভ রেসপন্স আমরা পাচ্ছি। আশা করব আগামী দিনেও তোমরা আমাদের এই পাঠদানগুলোকে তোমরা একটু যত্নের সহকারে শুনবে এবং এর থেকে যদি সামান্য অংশ তোমরা নিতে পারো তাহলে তোমরা উপকৃত হবে। কারণ নোবডি নোজ, কেউই জানছি না আমরা কবে এই লকডাউন সিচুয়েশানটা উঠবে এবং কবে আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফিরে যাব। তো সেই রকম পরিস্থিতিতে আমাদের এই অনলাইন ক্লাসের উপরে আমাদেরকে নির্ভর করে থাকতে হচ্ছে। এবং আমরা একটা জিনিস শুনে আসছিলাম যে বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ প্রথমত আগে কিন্তু শূন্য শুনে পাঠ গ্রহণ হতো এবং এই কোভিড-19-এর এরাতে যুগে আমরা একটা জিনিস জানতে পারলাম যে টেকনোলজির মাধ্যমেও পাঠদান করা সম্ভব যদি যিনি শিক্ষার্থী এবং শিক্ষক তার মধ্যে যদি সুন্দর বোঝাপড়া থাকে এবং যদি দুজনের ভিশনটা যদি ক্লিয়ার থাকে। সেই জন্য বলছি মাইন্ডজোনের যত সমস্ত ক্লাসগুলো হবে এবং যে সমস্ত স্বনামধন্য শিক্ষক মশাইয়ের ক্লাসগুলো করছেন তাদের ক্লাসগুলো তোমরা যত্ন সহকারে শোনো এবং মাইন্ডজোনের যে সমস্ত সদস্যরা এই মহতি প্রচেষ্টার সাথে জড়িত আছে শুধুমাত্র তোমাদের কথা ভেবে তাদের এই প্রচেষ্টা যদি সামান্যতম সার্থক হয় তাহলে আগামী দিনে মাইন্ডজোন তোমাদেরকে আরও বিভিন্নভাবে সহযোগিতা করতে উৎসাহ বা এবং অনুপ্রেরণা পাবে। তো এর প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি তোমাদেরকে ইংরেজির ক্লাস করাচ্ছিলাম এবং তার মধ্যে প্রোজ পড়িয়েছিলাম। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম পোয়েট্রি এবং আজকে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য টেস্ট। আমি একটু আজকে রুচিটা বদল করতে চাই, কারণ এটা আগেরগুলো যেগুলো করাচ্ছিলাম সেগুলো হয়তো কিছু তোমাদের কাছে একটু একঘেয়েমি লাগছিল, কারণ সেই প্রোজ সেই পোয়েট্রি এবং ইট ওয়াজ রাদার বোরিং, মেবি হতে পারে তোমাদের কাছে কিছুটা বোরিং। তো আমরা একদম সোজা কথায় বললে যদি গল্পের আকারে আমি বলি যে আমাদের মধ্যে সবার মধ্যে একটা মারাত্মক দুর্বলতা আছে, সেই দুর্বলতার জায়গাটাই হলো সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। কারণ আমরা সবাই স্বপ্ন দেখি, সবাই মনের মধ্যে একটা প্রচণ্ড ইচ্ছা থাকে আমাদের যে আমরা ইংরেজিতে কথা বলবো, কিছু ইংরেজিতে নিজে থেকে লেখার চেষ্টা করব, কিন্তু মনের মধ্যে একরাশ কথা, মনের মধ্যে একরাশ ভাবনা, কিন্তু যখন আমরা সেগুলো লিখতে যাই সেই লিখতে গেলে তার কিন্তু বহিঃপ্রকাশ হয় না, যেটা বাংলার ক্ষেত্রে হয় না। বিকজ বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, যেখানে কিনা উই ডু নট গেট এনি এনভায়রনমেন্ট, উই ডু নট গেট এনি সারাউন্ডিংস হোয়ার উই ক্যান স্পিক ইন ইংলিশ, যেখানে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, এরকম আমরা কোনো পরিবেশও পাই না। তার ফলস্বরূপ কী হয় যে আমাদের যে ইচ্ছাটা, আমাদের যে লঙ্গিংটা সেটা সাধারণত সাপ্রেসড হয়ে রয়ে যায়। এবং ইংরেজিতে কথা বলার জন্যে গ্রামাটিক্যাল সেন্স তো খুবই জরুরি, সেই সমস্ত আরেকটা জরুরি সেটা হচ্ছে যে সমস্ত গ্রামারের যে সমস্ত পার্টগুলো জরুরি তার মধ্যে একটা অন্যতম হচ্ছে টেন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ন্যারেশন। অ্যাজ আই ফিল, আমি যেটা অনুভব করি যে টেন্সের জ্ঞান তো থাকতেই হবে, অ্যাট দ্য সেম টাইম তাকে ন্যারেশনটাও জানতে হবে। কারণ ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট আমি যদি না করতে পারি তাহলে আমি অন্যের কথা আমি অন্য কোনো ব্যক্তির কাছে একের কথা অন্যের কাছে আমি পরিবেশন করতে পারবো না। তো সেই জন্য আমি আমার ভাবনার মধ্যে যেটা এলো আজকে একটু ন্যারেশন হোক। এবং আমি ভালো করে জানা আমার এই পড়ানোর মধ্যে আমি জানতে পারি যে ছেলেরা বা মেয়েরা যত তাড়াতাড়ি ভয়েসটা শিখে নিতে পারে ততটা ভালো আত্মীকরণ করতে পারে না ন্যারেশন চেঞ্জকে। এবং তার মধ্যে কিছু ভয় ভীতি থেকেই থাকে এবং ন্যারেশন বললেই যেন একটা জড়তা কাজ করতে আরম্ভ করে। এবং আমি তোমাদেরকে অনুরোধ করব জাস্ট একটু আমার দিকে মনোনিবেশ দিতে, আমার ক্লাসের দিকে। আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট তোমাদেরকে প্রাথমিক ধারণা একটা দেওয়ার জন্য। তোমরা বাড়িতে বসে যে যার মতো করে সময় কাটাচ্ছ, মাইন্ডজোনের যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে 8 ঘন্টা করে যে ক্লাসগুলো হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো সেই 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা তোমরা তোমাদের মতো করে কাটাও। মাত্র যদি 8 ঘন্টা, এই সপ্তাহে যে 8 ঘন্টা করে ক্লাস হচ্ছে, 8 ঘন্টা করে যদি 1 ঘন্টা ক্লাস হয়, এই 1 ঘন্টা ক্লাস তোমরা এই মাইন্ডজোনের ক্লাসের দিকে তোমরা মনোনিবেশ করো এবং তোমাদের যদি ফিডব্যাক দেওয়ার থাকে তোমরা ফিডব্যাক দাও এবং যাতে করে আমার শিক্ষক মহাশয়রা আরো ভালো করে সুন্দর করে ক্লাস তোমাদের কাছে
উপস্থাপিত করতে পারি, যাতে আমরা আরো ভালো করে সুন্দর করে তোমাদের পরিবেশন করতে পারি, যাতে করে তোমাদের সাথে আমরা একা করতে পারি। আমাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স হয়তো রয়ে গেছে, কিন্তু মেন্টাল ডিস্টেন্সটা যাতে না থাকে, আমরা আমাদের পাঠদানের মধ্যে দিয়ে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটাকে আমরা কমিয়ে আনতে চাই আমাদের পাঠদানের মধ্যে দিয়ে। তোমরা আমাদেরকে সহযোগিতা করো এবং আমাদের ক্লাসগুলোকে একটু শোনার চেষ্টা করো। আমরা আজকে যা কিছু করছি সেটা হচ্ছে তোমাদের মঙ্গলার্থে, তোমাদের ভালোর জন্যে। তোমাদের পাশে দাঁড়িয়ে যদি সামান্য তোমাদের উপকারে লাগতে পারি, তাহলে আমরা নিজেদেরকে মনে করবো ধন্য। আমি আজকে ন্যারেশনের ক্লাস করছি, আই এম উইথাউট লুজিং নো টাইম আই এম গোয়িং থ্রু দ্য টপিক। আমি টপিকের মধ্যে দিয়ে যাচ্ছি এবং জাস্ট ট্রাই টু পে অ্যাটেনশন টু মি। আমাকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আমি ন্যারেশন চেঞ্জটা করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ডিসকাস হোয়াট ইজ ন্যারেশন, তারপর তো চেঞ্জ হবে। একটু কাইন্ডলি দেখো। Narration change. Don't look at me. Just look at the blackboard. Blackboard দিকে তাকাও। Narration change. যারা এতদিন পর্যন্ত narration change একদমই জানতে না, আমি এটা ফলো করে বলতে পারছি না যে আমি তাদেরকে শিখিয়ে দিতেই পারবো, কিন্তু আমি এটা নিশ্চিত যে তারা আলটিমেটলি narration change সম্বন্ধে অন্তত একটা বেসিক অর ফান্ডামেন্টাল তার একটা কনসেপশন তারা পাবে। এই ন্যারেশন চেঞ্জটা আমি লিখলাম, লেখার পরেই আমি আগে তাকাবো যে ন্যারেশন চেঞ্জ শব্দ ইংরেজি লিখলাম আমি দুটো বলে, ন্যারেশন এন্ড চেঞ্জ। আর প্রথমত তোমাকে ধারণা দিতে হবে যে হোয়াট ইজ ন্যারেশন, ন্যারেশনটা কি, যে আমি তাকে চেঞ্জ করতে যাবো। ন্যারেশন কথার অর্থটাই কি বা কি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে একটা ছাত্র সে ইংরেজি গ্রামারে তখনই স্ট্রং হবে যখন সে বেঙ্গলি গ্রামার স্ট্রং হবে। এটা আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম। কোনো ছাত্রছাত্রী যদি বেঙ্গলি গ্রামার না জানে, তার পক্ষে কখনই সম্ভব না ইংরেজি গ্রামার করা। কারণ বাংলায় যে সমস্ত গ্রামারগুলো আছে সেগুলো ইংরেজিতে একটা জিনিস আছে। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, বাংলায় আছে বাচ্য পরিবর্তন, ইংরেজিতে আছে সেটা ভার্স চেঞ্জ। বাংলায় আছে উক্তি পরিবর্তন, ইংরেজিতে সেটা চলে যাচ্ছে ন্যারেশন চেঞ্জ। বাংলায় আছে বাক্যের পরিবর্তন, ইংরেজিতে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বাংলায় আছে কারণ বিভক্তি, ইংরেজিতে আছে কেস এন্ডিং। বাংলায় আছে এক কথায় প্রকাশ, ইংরেজিতে আছে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। তাহলে বাংলার সাথে ইংরেজির একেবারে যেহেতু ল্যাঙ্গুয়েজ গ্রুপ পুরোটাই মিল আছে। ফারাকটা হচ্ছে যে আমরা ভালো করে বাংলা ব্যাকরণটাই শিখতে পারছি না। বাংলা আমাদের মাতৃভাষা হওয়া সত্ত্বেও আমরা বাংলা ভাষাটা বলতে পারছি কিন্তু শিখতে পারছি না। সেই জন্য বলছি এইখানে যে আমি ন্যারেশন চেঞ্জ কথা লিখলাম, বাংলাতে আছে তোমাদের উক্তি পরিবর্তন। ন্যারেশন উক্তি, যেমন আমরা বলি যে ন্যারেশন না লিখে অনেক সময় বই লেখা থাকে ডাইরেক্ট স্পিচ, DIRECT, ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ, স্পিচ মানে বক্তব্য, আর ডাইরেক্ট কথা হলো প্রত্যক্ষ। ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট থেকে বলা হয় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় বলা হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো, ব্র্যাকেটে লেখা থাকে ইনডাইরেক্ট করো। ইনডাইরেক্ট, INDIRECT, ইনডাইরেক্ট করো। ইনডাইরেক্ট কথার অর্থ হলো পরোক্ষ। প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ কথার অর্থ হলো নিজের। আমি কোনো বক্তব্য বললাম, সেই বক্তব্যটা বলার সম্পূর্ণ দায়ভার আমি নিজে নিয়েই বললাম, কিন্তু আমার বক্তব্যটাকে কেউ যখন অন্য কেউ পরিবেশন করতে যাবে, সে কিন্তু তার দায়ভার কিন্তু তার নয়, আমার বক্তব্যটাকে সে শুধুমাত্র পরিবেশন করছে। এটাই হচ্ছে উক্তি পরিবর্তন। ন্যারেশন চেঞ্জ মানে উক্তি পরিবর্তন বললাম, উক্তি পরিবর্তন বললাম। এবার উক্তি জিনিসটাই বাকি। উক্তি শব্দটা কিন্তু বাংলা শব্দের মধ্যে ব্যবহার করা হয়। বাংলা কোশ্চেন যখন করা হয়, পরীক্ষায় কোশ্চেন যখন হয় বা যখন তোমরা কোশ্চেন পড়ো, তখন একটা লাইন তুলে দেওয়া থাকে। লাইন তুলে দিয়ে বলা থাকে, ইনভার্টারের মধ্যে লেখা থাকে যে উক্তিটি কার। উক্তিটি কার এরকম বাংলায় থাকে। তখন তোমরা কি বলো যে উক্তিটি যে ব্যক্তি বলেছে, এই উক্তিটি করেছে তার নাম লিখে দেবো, এই উক্তিটি তার। তাহলে ইনভার্টেড কমার মধ্যে ইনভার্টেড কমাটাই বা কেন ব্যবহার করা হলো? আমি বলছি আমি আজকে ন্যারেশন চেঞ্জ শেখাচ্ছি, তার সত্ত্বেও বলছি ন্যারেশন চেঞ্জ শেখাতে গিয়ে কিছু গল্প করছি। এখানে কিছু গল্পের আকারে আমি বোঝাচ্ছি যে উক্তি পরিবর্তন আমি বললাম। উক্তি জিনিসটা কি? উক্তি হচ্ছে বলা কথা, কারো মন্তব্য, সেটা হচ্ছে উক্তি। আমি কিছু কথা বলছি, এটা আমার উক্তি। আমি বললাম আজ বৃষ্টি হতে পারে,
এটা আমার আমার নিজস্ব দায়িত্ব নিয়ে আমি আমার কথা বললাম। কিন্তু আমার কথা যখন তুমি পরিবেশন করবে, আমি বললাম আজকে বৃষ্টি হতে পারে, তুমি এই কথা শুনে তুমি তোমার বাড়ির লোককে যদি বলতে চাও, মাকে হোক বাবাকে হোক বা অন্য কাউকে, তুমি কি বলবে যে স্যার বলেছে যে আজ বৃষ্টি হতে পারে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই শিক্ষিত হই বা মূর্খ হই, প্রতিনিয়ত আমরা ন্যারেশন চেঞ্জ করে যাচ্ছি, পারফেক্ট ন্যারেশন চেঞ্জ করে যাচ্ছি, কিন্তু যখন ইংরেজিতে করতে হচ্ছে খাতায় কলমে বা কাগজে কলমে, তখন আমরা ফেলিয়ে দিচ্ছি। তাহলে আমাকে একটা ভালো করে বাংলাটা জানতে হবে। এই যে ন্যারেশন চেঞ্জ মানে বললাম কি উক্তি পরিবর্তন, তাহলে উক্তিটা সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। যখন কোনো বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তার মানে ভেবে নিতে হবে যে সেই বক্তব্যটা দায়ভার কার? সাবজেক্টের, যিনি বলছেন এর তার দায়ভার এই বক্তব্যের পেছনে। এবং আমি যখন সেই বক্তব্যটাকে পরিবেশন করতে যাব, তখন এই ইনভার্টেড কমাটা তখন উঠে যায়, সেই ইনভার্টেড কমাটা তখন উঠে যায়, উঠে গিয়ে তার বক্তব্যটা, তার দায়ভারটা কে নেয়? তার দায়ভারটা আমি নিই, তার দায়ভারটা আমি নিই। তখন আমি বললাম যেই কথাটা, তখন সেটা হয়ে যাবে পরোক্ষ, মানে অন্যের দ্বারা, পরের দ্বারা, আর এটা ছিল প্রত্যক্ষ। তাহলে এইটুকুনি জানলাম ন্যারেশন চেঞ্জ করা মানে কি। ন্যারেশন চেঞ্জ করা মানে উক্তি পরিবর্তন। উক্তি মানে বক্তব্য, কারো বক্তব্য পরিবেশন করা আছে, সেই বক্তব্যটাকে পরিবেশন করাটাকে সেটাকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তিতে আছে, মানে বক্তা নিজের দায়িত্ব নিয়ে সেটা বলছে। সেই বক্তার কথাটা অন্য একজন বক্তা যখন পরিবেশন করবে, তখনই সেটা যে উক্তিটা দাঁড়াবে সেটা হবে পরোক্ষ উক্তি, মানে পরের দ্বারা। যেমন রিপোর্টাররা যখন কোনো সংবাদ পরিবেশন করে, তখন কিন্তু সেই বক্তব্যের দায়ভার তারা নিতে চায় না, তারা শুধুমাত্র বক্তব্যটা পরিবেশন করে, কে বলেছে কে না বলেছে, আজকে উনি এই কথা বলেছেন সেই কথা বলেছেন, তিনি কখনোই কিন্তু বলেন না এটা আমি করেছি, এটা আমি বলেছি। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন, প্রধানমন্ত্রী কথা বলেছেন, যে তিনি। প্রতিনিয়ত আমরা ন্যারেশন চেঞ্জ করে যাচ্ছি, যেটা হচ্ছে বাংলাতে উক্তি পরিবর্তন করে যাচ্ছি, কিন্তু আমরা ইংরেজিটা বুঝতে পারছি না। তাহলে আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই ন্যারেশন চেঞ্জটা কি। তাহলে ন্যারেশন চেঞ্জটা মানে বললাম উক্তি পরিবর্তন। উক্তি বলতে হয় প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি। এবার আমাদেরকে বুঝতে হবে কোনটা প্রত্যক্ষ উক্তি, কোনটা পরোক্ষ উক্তি, এবং কিভাবে সেই প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে আমি চেঞ্জ করব। আমি বললাম যে প্রত্যক্ষ উক্তির একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যক্ষ উক্তি সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। প্রত্যক্ষ উক্তি সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, আমি এবার ইংরেজিতে করাচ্ছি। আমি লিখলাম হি সেজ, SAYS, হি সেজ, এখানে লিখলাম I am a boy, হি সেজ I am a boy। ভালো করে দেখো, এখানে দেখলে বুঝতে পারবে তোমরা, হি লিখলাম, সেজ লিখলাম, কমা দেওয়া আছে একটা, তারপরে কমা দেওয়া, ডাবল ইনভার্টেড কমা দেওয়া আছে, ডাবল ইনভার্টেড কমা দেওয়া আছে, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব যেটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আ বয় লেখা আছে। আমি মনে মনে এটাকে ভাগ করে দিলাম দুটো পার্টে, এখানে বলতে একটা পার্ট, এখানে বলতে একটা পার্ট। এটা কি? আনডাউটেডলি সাবজেক্ট, প্রশ্নের কোনো জায়গা নেই, এটা সাবজেক্ট। এইটা থাকবে যেটা ভার্বটা, এটা একটা ভার্ব, এই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং ভার্ব। এই ভার্বটা, রিপোর্টিং ভার্বটাই বা কেন নামটা দেওয়া হলো? ভার্ব তো ভার্ব, একে রিপোর্টিং ভার্ব আমি কেন বলবো? কারণ এই ভার্বটা, বিকজ দিস ভার্ব ইজ রিপোর্টিং, কারণ এই ভার্বটা রিপোর্ট করছে, এই ভার্বটা রিপোর্ট দিচ্ছে, অর্থাৎ তথ্য পরিবেশন করছে। কি রিপোর্টটা দিচ্ছে? দিয়ে বলছে আই অ্যাম আ বয়, আমি হলাম, আই অ্যাম আ বয়, আমি একটা বালক। এখানে এইখান থেকে একটা পার্ট শুরু হলো, তাহলে আমি ভাগ করে দিলাম যে আমি ধরে নিলাম এখানে পর্যন্ত একটা পার্ট, যদি এখানে পর্যন্ত একটা পার্ট থাকে, এই পার্টটার নাম দিলাম আমি সাবজেক্ট, এই পার্টটার নামটা আমি কি বললাম? রিপোর্টিং ভার্ব। এই একটা পার্ট, টোটাল পার্টটা যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে, এই পার্টটার নাম হচ্ছে, টোটালটার নাম রিপোর্টেড স্পিচ। ভেরি ইন্টারেস্টিং যে এই রিপোর্টিং ভার্বটা রিপোর্ট দিয়ে দিল। এখানে কি রিপোর্টটা বেরিয়ে গেল? যে আই অ্যাম আ বয়। কথাটা বললো কে? কথা হি বললো। সে, সেজটা তো ভার্ব,
সেটা যদি ভার্ব হয় শেষটা দিয়ে আমি ভাগ করি সেড 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 প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। তাহলে যদি এটা V1 V2 যদি আমি ধরে নিই, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, আর এটা আমি ধরে নিলাম পাস্ট পার্টিসিপল PP, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যদি সে লেখা থাকে তাহলে এখানে লেখা আছে হি সে। এখানে শেষটা কেন লেখা আছে? যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনোনামের সাথে এস বাই এস যোগ হয়েছে, তাহলে শেষটা কন্টেন্স, শেষটা প্রেজেন্ট টেন্স। তাহলে হি সেজ। আচ্ছা এইবারে তোমার মধ্যে কি দেওয়া আছে? রিপোর্টেড স্পিচ, স্পিচ মানে বক্তব্য, রিপোর্ট করে দেওয়া বক্তব্য। বক্তব্যের মধ্যে কি বলা আছে? আই অ্যাম এ বয়, সে বলল আমি একটি বালক। দুটো ভাগে ভাগ করলাম। ইনভার্টার মধ্যে দেওয়া আছে কেন? কারণ এই বক্তব্যটা বলার দায়টা কার? হি। এই বক্তব্যটা অন্য কেউ বলেননি এই কথা, এই কথা বলেছে কে? হি বলেছে। সেই জন্য যেহেতু হি এর বক্তব্য, এটা আমার বক্তব্য নয়, এটা যারা শুনছে তাদের বক্তব্য নয়, এটা বক্তব্যটা পুরো দায়টা দাঁড়াচ্ছে হির উপরে। সেজন্য হি সে বললো আই এম এ বয়, আমি একটি বালক। আমাকে ওই কথাটা এবার আমাকে পরিবেশন করতে হবে, ওই কথাটা আমাকে পরিবেশন করতে হবে, আমাকে শোনাতে হবে। কাকে শোনাতে হবে? আমি আমি আমাকে বাদ দিয়ে আমি অন্য কাউকে বলছি, বা আমাকে আমি নিজে বলছি। তো এইটা ছিল প্রত্যক্ষ উক্তি, এইটাই ছিল প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ মানে নিজের। কার নিজের? হিয়ের নিজের উক্তি। এবার হিয়ের উক্তিটা কে পরিবেশন করবে? আমি। তাহলে নিয়ম এবার কি হচ্ছে? এবার আমি তাহলে কি করতে যাচ্ছি? এটা ছিল তখন পর্যন্ত, তাহলে প্রত্যক্ষ যদি হয় নিশ্চয়ই এটা ছিল ডাইরেক্ট, এটা ছিল ডাইরেক্ট। এই ডাইরেক্ট আমাকে কি করতে হবে? ইনডাইরেক্ট। এই ডাইরেক্ট আমাকে ইনডাইরেক্ট করতে হবে। এবার ডাইরেক্ট ইনডাইরেক্ট করার কিভাবে নিয়ম আছে সেগুলো আমি আলোচনা করছি। তার আগে একটা বলে দিচ্ছি আমি তোমাদের, যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী জিনিস ঘটে। সেটা হচ্ছে এমনি সেন্টেন্স, দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স। 5 ধরনের বাক্য আছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। এই 5টা বাক্যেরই ন্যারেশন চেঞ্জ হয়। 5টা বাক্যের ন্যারেশন চেঞ্জ হয়। আমি বললাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। সব বাক্যগুলোই আলটিমেটলি অ্যাসার্টিভে পরিণত হয়, এটা মনে রাখতে হবে। আমরা ভয়েস চেঞ্জ করছিলাম, ভয়েস চেঞ্জ আমরা কি জানি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলে আলটিমেটলি সেটা ইন্টারোগেটিভই হয়। অর্থাৎ যে সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতে চাই, আলটিমেটলি সেই সেন্টেন্সটা সেই সেন্টেন্সই হয়ে যায়। কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সেটা অ্যাসার্টিভে তুমি ন্যারেশন চেঞ্জ করো, ইন্টারোগেটিভে করো, ইম্পারেটিভে করা হোক, বা অবজেক্টিভে করা বা এক্সক্লেমেটিভে করা হোক, আলটিমেটলি দ্যাট টেকস দ্য ফর্ম অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্ম গঠন করে। তোমাকে মূল অর্থটা বুঝে নিয়ে তোমার নিজের মতো করে সেই বাক্যটাকে পরিবেশন করতে হবে পরবর্তীতে। তাহলে হি সেজ আই অ্যাম আ বয়, এটা কোন সেন্টেন্স? সেটা কি দেখে বোঝা যাবে আমি কোন সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করছি? আমি এক্ষুনি বলে গেলাম এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। এবং তোমাদেরকে এবারে জেনে নিতে হবে অ্যাসার্টিভের ফর্মুলা কিরকম, অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কি, সেন্টেন্স স্ট্রাকচারটা কি, ইন্টারোগেটিভের সেন্টেন্স স্ট্রাকচারটা কি, ইম্পারেটিভের সেন্টেন্স স্ট্রাকচারটা কি, অবজেক্টিভের সেন্টেন্স স্ট্রাকচারটা কি, এক্সক্লেমেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা কি। And those who don't know the structure of these sentences will never be able to learn narration change. যারা এই সমস্ত রুলস রেগুলেশন গুলো জানবে না তাদের পক্ষে narration change শেখা কষ্টকর ব্যাপার। অ্যাসার্টিভ সেন্টেন্সের কি বৈশিষ্ট্য বললে অনেকগুলো বিষয় আমাদেরকে আলোচনা করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট আর অন্যান্য অংশ থাকতে পারে। অবজেক্ট থাকতে পারে, না থাকতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স। বা আরো বলা যেতে পারে, বিশদ অর্থ বলা যেতে পারে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স অবজেক্ট ভার্বের সামনে চলে আসবে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে যাই, বাক্য সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। যদি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট আর ভার্ব প্লাস আদার্স, তার মানে ভেবে নিতে হবে সেটা অ্যাডভাইস বা অর্ডার বোঝাচ্ছে। আর যদি দেখা যাচ্ছে যে প্লিজ থাকে তাহলে সেটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে জেনারেলি সেটা ইচ্ছা বাসনা প্রকাশ করা হয়, সাধারণত বাক্যটা মে দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা অন্যান্য অংশ। এক্সক্লেমেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, বিশেষণ চিহ্ন থাকে, বা এক্সপ্রেশন বা কিছু অভিব্যক্তি থাকে। কষ্ট, দুঃখ, আনন্দ, বেদনা, যন্ত্রণা, হতাশ, তার এক্সপ্রেশন গুলো এর মধ্যে দেওয়া থাকে। তাহলে তোমাদেরকে আগে এগুলো হচ্ছে 5 এর সাবজেক্ট ম্যাটার, আর তোমাদের ক্লাস 12 এর ক্লাস হচ্ছে। তাহলে আমি যদি তোমাদেরকে এগুলো দেখাতে আরম্ভ যদি করি, তাহলে আমাকে কখনো ন্যারেশনের মধ্যে ঢোকা যাবে না। আমি সেই জন্য বলছি এইটা কোন সেন্টেন্স আমি বুঝবো কি করে? বাক্যটা শুরু হচ্ছে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে, তারপরে অক্সিলারি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলো, এবং এটা হচ্ছে পরিপূরক। আই অ্যাম এ বয়, ইটস নট অ্যান অবজেক্ট, এটা অবজেক্ট কিন্তু নয়।
তাহলে আই এম এ বয়। তাহলে সে বলল আমি একটি বালক, ওই তার কথা আমি যদি পরিবেশন করি তাহলে কি হবে? তাহলে হি সেজ। অ্যাসাইনিং সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করার পরে কমাটা উঠে গিয়ে এখান থেকে একটা নতুন পার্ট, অন্য একটা পার্ট হচ্ছে রিপোর্টেড স্পিচ, এখানে একটা কানেক্টিভ বসে, কানেক্টিভ, সেটা হচ্ছে দ্যাট। হি সেজ দ্যাট, সে বলল যে, সে বলল আমি একটি বালক। এই কথা যদি আমি বলি তাহলে কি বলবো? সে বলল যে আমি একটি বালক, তাহলে সে বলল যে সে একটি বালক। আমি যদি বলি সে বলল যে আমি একটি বালক, আর আমি বলতে কে বোঝাচ্ছিল? সেই বোঝাচ্ছিল। তো সে নিজে নিজে বলছে সে বলল যে আমি একটি বালক, তাহলে আমি কি কখনো এই কথা বলতে পারি সে বলল যে আমি একটি বালক? আমি কোনো ছাত্রকে যদি বলি যে তুই একটি গাধা, সেই কথাটা কি সে অন্য কারোর কাছে পরিবেশন করে বলতে পারে যে তুই একটি গাধা? সে বললো আমার শিক্ষক মশাই আমাকে গাধা বলেছে। ন্যারেশন চেঞ্জ সে নিজে নিজেই করে ফেললো। তাহলে কি আমাকে বুঝতে হবে কে বললো? ন্যারেশন চেঞ্জ করার সময় একটা মূল জিনিস হয়, কে বললো, কে বললো। এখানে কে বললো? হি বললো। কাকে বললো? এখানে কাকে বললো? নিজে নিজেই বলছে, তাহলে এই পার্টটা নেই। কি বললো? কি বললো? আই এম আ বয়। এবার তার ক্রিয়ার কালটা কি? ক্রিয়ার কাল হচ্ছে কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স, এম লেখা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি যার পাস্ট টেন্স আছে ওয়াজ ওয়ার। এবার আমাদের নিয়ম হচ্ছে যে একটু মজার ছলে যদি বলা যায়, যদি আমি শেষটাকে ধরি রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের একটা ভার্ব, নিয়ম হচ্ছে আমি যদি এটা মজার ছলে বলি, এটাকে যদি আমি বর ধরি আর এটাকে যদি আমি কোণে ধরি, তাহলে বরের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কোণেরও টাইটেল হবে। বরটা যদি প্রেজেন্ট টেন্সের অন্তর্গত হয় তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাও প্রেজেন্ট টেন্সেই থাকবে। এটা যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে একেও পাস্ট হতে হবে, এ যা একে তা হতে হবে। ব্যতিক্রম দুটোর ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য ঘটনা, আর নিত্য নৈমিত্তিক ঘটনা, সেই ক্ষেত্রে টেন্সের কোনো রকম চেঞ্জ হয়নি। আদারওয়াইজ রিপোর্টিং ভার্বের ক্ষমতাটা আছে, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে এ যে রূপে থাকবে এটা সেই রূপেই পরিবর্তিত হতে হবে। ইজ দ্যাট আন্ডারস্টুড? তাহলে এটা বুঝলাম। হি সেজ, তাহলে হি সেজ লিখলাম, কমাটা উঠে গিয়ে কি বললাম? দ্যাট। সে বললো যে আমি একটি বালক, আমি বলতে নিশ্চয়ই আমি নয়, কে বলছে? হি। তাহলে এখানে সাবজেক্ট আবার কি লিখবো? হি। আচ্ছা সেজটা কোন টেন্স? আমি বলছিলাম এটা যেই টেন্সে থাকবে এটাকে সেই টেন্স হতে হবে। সেজটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, কারণ এখানে লিখে দেওয়া ছিল যে সে, সেড, সেড, সেটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা হলো প্রেজেন্ট, এটা V1। এমটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, আমি যা তার পাস্ট ফর্মটা কি? ওয়াজ ওয়ার, তাহলে এটাও প্রেজেন্ট 1। এটা মজা যদি অঙ্কের দিকে চলে যাই, তাহলে এটা যদি 1 হয়, এটাও যদি 1 হয়, তাহলে একে একে এক, এক মানে কি থাকছে? তাহলে প্রেজেন্টই থাকছে না। বোঝা গেল না? এটা কিছু যদি আমি কিছুটা গাণিতিক উপায়ে যদি যাই, এইটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট টেন্স মানে ভার্বের কটা ফর্ম হয়? প্রেজেন্ট, পাস্ট, আমি বললাম ফিউচার, আমি এইভাবে ধরলাম, এখানে ফিউচার ধরলাম আমি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বা আরো আমি তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে, লিখে দিলাম প্রেজেন্ট, প্রেজেন্ট আমি এখানে লিখলাম পাস্ট, এখানে লিখলাম ফিউচার। ভালো করে দেখাই দিল, পুরো ইন্টারেস্টিং। প্রেজেন্টটা ধরলাম আমি 1, পাস্টটাকে ধরলাম 2, আমি ধরলাম ফিউচারটাকে ধরলাম 3। তাহলে এখানে সেটা কোন যে সে লেখা আছে মানে প্রেজেন্ট, তার মানে এটা কত লিখবো আমি? এখানে কত লেখা আছে? 1। তাহলে আমি এখানে কি লিখলাম? 1। একটা আমি যা তার পাস্ট ফর্মটা কি? ওয়াজ ওয়ার, তাহলে এটাও যদি 1 লিখি, তাহলে 1 কে যদি 1 দিয়ে আমি গুণ করি তাহলে কি দাঁড়াবে? 1 গুণিত 1 সমান 1, তার মানে প্রেজেন্টই দাঁড়াচ্ছে। তাহলে প্রেজেন্টে যদি দাঁড়ায় তাহলে হি এর পরে কি আমি am লিখতে পারি? হি এর পরে নিশ্চয়ই আমি am লিখতে পারি, কারণ প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে বি ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপটা কি? আমি যা, হি এর পরে নিশ্চয়ই আমি am বসাতে পারি, ভূমিকম্প হলো am বসবে। এখানে কি বসবে? ইজ, হি ইজ আ বয়। সে বলল যে সে বালক, কিন্তু যদি আমি বলতাম সে বলে যে আমি বালক, সে কিন্তু আমাকে বলেনি কথাটা, আমি তার লোকের দোষটা নিজের ঘাড়ে চেপে নিলাম, নিজের লোকের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিলাম।
যারা যারা টিভিতে সংবাদ শোনে তারা রিপোর্টারদের বক্তব্যগুলো শুনলে কোয়াইট ক্লিয়ার হয়ে যাবে যে তারা কত ভালো ন্যারেশন চেঞ্জ করে এসেছে। যে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি এই ত্রাণ পারপাসে বা ত্রাণের উদ্দেশ্যে তিনি 1 কোটি টাকা দান করবেন। তিনি কখনো বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি 1 কোটি টাকা দান করবো। তার মানে ওখানে ন্যারেশন চেঞ্জের 12টা বেজে গেল, পুরো দায়ভারটা তার উপরে এসে গেল। তারপর সবাই তার বাড়ির সামনে ঘনা দিয়ে দেখতে হবে 1 কোটি টাকা নেওয়ার জন্য। তারপরে সে ন্যারেশন চেঞ্জটা ঠিকঠাক জানেন না বলেই তাকে এই সমস্যার সম্মুখীন হতে হলো। শুধু জানতে হবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি প্রত্যক্ষোক্তি থেকে পরোক্ষোক্তি করবো, কে বললো কাকে বললো, কে বললো কাকে বললো, কি বললো, যে কথাটা বললো সেটা কি অ্যাসার্টিভ, সেটা কি ইন্টারোগেটিভ, সেটা কি ইম্পারেটিভ, সেটা কি অপারেটিভ, সেটা কি এক্সক্লেমেটরি। এবং সেটা জানার সাথে সাথে আমাকে জানতে হবে যে টেন্সটা কি। টেন্স ইজ আ ভাইটাল ফ্যাক্টর while learning narration change. টেন্সটা কিন্তু একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর যখন তুমি ন্যারেশন চেঞ্জটা শিখতে চলেছো, কারণ সেখানে দুটো ভাগ থাকে, এই দুটো ভাগে কিন্তু বিহেভ করবে। এই একটা হচ্ছে রিপোর্টিং ভাগ, আর একটা রিপোর্টের স্পিচের ভাগ। আশা করছি এটা বোঝা গেছে। এবার আমি একটু ডিটেলসের দিকে যাচ্ছি, কারণ এটা সোজা দিয়ে দেখালাম আমি। একটু উল্টা ভাবে বোঝাচ্ছি আমি, কারণ স্কুলে যে সমস্ত ভাবে স্যাররা শেখান বা তোমরা তোমাদের যে সমস্ত শিক্ষক মশাইদের কাছে পাঠ গ্রহণ করো, তোমরা, আমি বলছি না সেটা যে রং প্রসেস, অ্যাবসলিউটলি কারেক্ট। আমি আমার মতো করে শেখাচ্ছি, আমি আমার মতো করে শেখাচ্ছি এবং আমার মতো বোঝানোর চেষ্টা করছি। হয়তো ভালো লাগতে পারে, শোনার চেষ্টা করো একটু অন্যরকম ভাবে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটা তো টেন্স থাকে। তিনটা টেন্সের 4টা করে ভাগ থাকে প্রত্যেকটারে। একটা হচ্ছে ইনডিফিনাইট, আমার লেখা দরকার নেই, প্রেজেন্ট ইনডিফিনাইট। কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। 1 2 3 4 লিখলাম। তার মানে আর লেখা দরকার নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট বলে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আমার লেখার দরকারই নেই। তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ প্রত্যেক টেন্সে যদি 4টা করে ভাগ থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একই রকম ভাবে এটাও ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হলো। ফিউচার দেখতে গেলে একই রকম ব্যাপার, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার একটু ভালো করে লক্ষ্য রাখো, আমি যদি একটুখানি ন্যারেশন চেঞ্জটাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে যাই, কারণ বইয়ে তো ওইভাবে দেওয়া থাকে না। আমি একদম আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে আমি একটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, যেটা পারফেক্ট বইয়ের মধ্যে নেই। দায়িত্ব নিয়ে বললাম, দেখো আমি গুণ দ্বারা বললাম 1 2 3 4। এইটা তাহলে আমি ধরবো কত, 5 6 7 8। এটা কত ধরবো, 9 10 11 12। কটা টেন্স হলো টোটাল, 12টা টেন্স হলো। যদি টোটাল 12টা টেন্স হয়, তাহলে ন্যারেশন চেঞ্জ নিয়ে এত কথা বলা হয়, এই নিয়ম সেই নিয়ম, এটা পাচ্ছি না, এটা পাচ্ছি না, এটা আমার মনে থাকছে না, অনেক রকম রুলস রেগুলেশন আছে। আমি যদি গাণিতিক উপায়ে যাই, তাহলে আমি একটা কথা বললেই হয়ে যাবে। যদি কেউ এইটা মনে রাখতে পারে, তার ন্যারেশন চেঞ্জ পকেটের মধ্যে থাকবে। 1 কে 1। আমি যদি বলি 2 গুণিত 1 সমান 2, আমি যদি বলি 2 যুক্ত 5 সমান 7, আমি যদি বলি 2 যুক্ত 6 সমান 8, আর নিচে লিখলাম সত্য অপরিবর্তিত। ন্যারেশন চেঞ্জ শেষ হয়ে গেছে, এত বাতিল করার দরকার নেই। যে সমস্ত শিক্ষক মহাশয়রা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা
রাত থেকে পড়াশোনা করছে, ন্যারেশন চেঞ্জ দিনের পর দিন করেই যাচ্ছে, আমি বলবো কিচ্ছু দরকার নেই, এটা তো বলাই যায়। যারা স্বল্প শিক্ষিত, যারা সবেমাত্র একটা প্রাইমারি স্কুলে গেছে, তারাও এটা জানে, 1 একে 1, 2 একে 2, 2 5 যোগ করলে 7, 2 6 যোগ করলে 8, আর সত্য অপরিবর্তিত থাকে। স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন আসতে পারে এর সঙ্গে এর কি সম্পর্ক। আমি বলছি এক বোর্ডের দিকে তাকাও, তারপরে কি সম্পর্ক আমি আমার বের করার দায়িত্ব আমার। আমি যেহেতু এইটা উপস্থাপিত করলাম, এটাকে প্রমাণ করার দায়িত্ব আমার। তোমরা শুধু এটা দেখে রাখো যে এইটা বুঝতে পারছি পারবে। আমি একটা উদাহরণ দিয়ে এবার বোঝাচ্ছি এই ফর্মুলা দিয়ে, যে আমার ন্যারেশন চেঞ্জ আমার অত সূত্র মনে রাখার দরকার নেই। আমি একটা एग्जांपल দিয়ে দেখাচ্ছি। যেমন আমি এখানে লিখছিলাম he says, just look at the blackboard, he says, I am a boy. says টা ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা 1 নম্বর। রিপোর্টেড স্পিচ ভার্ব আছে, কত নম্বর এটা? অ্যামিজার মানে প্রেজেন্ট ফর্ম মানে 1 নম্বর, তাহলে 1। এই 1 কে 1 কে দিয়ে যদি গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 1 একে 1, 1 একে 1, তার মানে এই ভার্বটা চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ যে মূল ফ্যাক্টরটা থাকে, এই ভার্বটা কোন টেন্সে যাবে, সোজা যুক্তি, এই ভার্বটা কোন টেন্সে যাবে, এই ভার্বটা কোন টেন্সে যাবে, তো বলে দিচ্ছে সূত্র বলছে 1 কে 1 কে গুণ করলে 1 দাঁড়াবে। পৃথিবীর কোনো সত্যি আছে এটা কেউ বলে দিতে পারে 1 একে 2? সম্ভব না। তাহলে 1 যদি হয় তাহলে নিশ্চয়ই এটা প্রেজেন্ট ফর্মেই থাকবে, আমি কোয়াইট শিওর। তাহলে আমি এটা কি লিখলাম? হি সেজ, কানেক্টিভটা কি বলছিলাম অ্যাসেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট। আমি বলতে কি, সে বললো যে আমি একটি বালক, আমি বলতে কি তাহলে হি, তাহলে হি ইজ আ বয়। হলো, এইটা একটা সূত্র আমি ছাড়লাম, ভালো করে দেখে রাখো। এরপর আমি বাকিগুলো এই 4টা সূত্র দিয়ে যে কোনো ন্যারেশন চেঞ্জ করা যায়, যে কোনো যত কঠিন ন্যারেশন চেঞ্জ হবে করা যাবে, শুধু 4টা মনে রেখে দিয়ে, আর বাকিগুলো আমি দেখাচ্ছি। I am wiping out the blackboard, but don't lose patience. এবার আমি একটা সূত্র বলছিলাম, 1 একে 1 বলছিলাম একটা, আর একটা বলছিলাম 2 গুণিত 1 সমান 2। এই মাল্টিপ্লিকেশন টেবিলটা গুণের নামটা আমার আবিষ্কার করা না, বই আছে এটা, আমি শুধুমাত্র একজন বক্তা এখানে বলছি। 2 একে 2, তাহলে আমি 2 একে 2 জিনিস দেখাচ্ছি যে 2 একে 2 কি? আমি লিখলাম হি সেড। ইন্টারেস্টে দেখো, হি সেড, এখানে লেখা আছে I am going to school। he said I am going to school, সেডটা কোন টেন্সে? পাস্ট টেন্সে। ভালো করে আবার দেখো, said, 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 ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা যদি 1 ধরি, এটা নিশ্চয়ই পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা 2 হবে না? 2 হবে না, 2। এটা 1, এটা 2, তাহলে এটা কত নম্বরে এলো? 2। এইটা যদি তাহলে 2 হয়, এটা আমি গাইড করে বলছি, পৃথিবীর যে কোনো মানুষ দেখলে এটা বুঝতে পারবে, সুস্থ মস্তিষ্ক লোকদের বলবে যে ঠিকই বলছে স্যার, এটা 2। আর এইটা একটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের মধ্যে একটা ভার্ব আছে। কোন ভার্ব আছে? am going, am going। তাহলে am going টা আমি ধরেও নিচ্ছি দরকার খাতিরে কোন ছাত্রছাত্রী টেক্সটটা সেই মুহূর্তে যেন ভুলে গেছিল পড়ে, কারণ ছোটবেলায় সে 5 6 এ পড়ছিল, তারপর প্রচুর পড়ার চাপ তার মাথার মধ্যে এলো, সে ভুলেই গেল সে যে am going টা কোন টেন্সের মধ্যে পড়ে। আমি am going টা কোন টেন্সের মধ্যে পড়ে এটা আমার জানা দরকার নেই, কিন্তু এটা তো আমার জানা আছে যে am টা প্রেজেন্ট ফর্ম, going এর কথা ছাড়ো, am going টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে am টা তো আমি জানি, am টা তাহলে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর এটা কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে am যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কত? 1। এইটা কত বললাম আমি? 2। 2 কে 1 গুণ করলে কত হয়? 2 একে অটোমেটিক এসে আছে, 2 একে 2। যদি 2 একে 2, তাহলে আমি যে একটা প্রেজেন্ট ফর্ম হলে am, is, are, এটা কোন হলো? প্রেজেন্ট ফর্ম। তাহলে 2 এর পাস্ট ফর্মটা কি? was হয়। তাহলে পাস্ট ফর্মটা হচ্ছে was, are, were। তার মানে কি এখানে কি বোঝা যাবে? কি বসবে? was। আমরা কি স্যাররা কিভাবে শেখানো হয়? past present indefinite, past indefinite, past present continuous, past continuous, past present perfect, past perfect, past perfect, past perfect দিয়ে ফর্ম করানো হয়, বা past continuous, past perfect continuous। এইভাবে মুখস্থ করতে বসি আমরা, এবং গোটা পাড়ার লোককে জানাতে বসি, আমি ন্যারেশন চেঞ্জ করতে বসি। আমি অত কথা না বলে যে 2 একে 2 এর বলেছি, এটা পাস্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে মানে, তাহলে এটা 1 নম্বর, 1 নম্বর মানে তাহলে 2 একে 2 মানে তার মানে হয়ে যাবে he said that।
আই বলতে কে বলেছে কথাটা? আমি স্কুলে যাচ্ছি। সে বলল আমি স্কুলে যাচ্ছি, তার মানে কি আমি? তার মানে আমি বলছি ইনভার্টেড কমার মধ্যে যা বক্তব্য থাকে সেই বক্তব্যটা বলার পিছনে দায়টা কার? কে বলেছে কথাটা? এই কথাটা ইনভার্টেড কমার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর উক্তির ইনভার্টেড কমার মধ্যে থাকে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উক্তির যখন আমি পরিবর্তন করব তখন সেটা পরোক্তিতে চলে যায়। ইনভার্টেড কমা ব্যবহার করার মানে অর্থই হচ্ছে সেটা বক্তার উক্তি। তার মানে সে বলল যে আমি স্কুলে যাচ্ছি, আমি বলতে নিশ্চয়ই আমি নয়। আমি বলতে গিয়ে হি, তাহলে আমি কি লিখবো এখানে? হি। তাহলে হি আমি যে একটা তখন কি হয়ে যাবে? পাস্ট ফর্মটা হবে ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? এখানে বলে দেওয়া আছে 2 গুণিত 1 সমান 2। তার মানে এটা যদি পাস্ট টেন্স থাকে, এটা যদি প্রেজেন্ট থাকে, তাহলে এটাও নিশ্চয়ই পাস্ট হবে। তাহলে এটা যদি পাস্ট হয় এর পরে কি বসবে? নিশ্চয়ই ওয়াজ বসে। এরপর ওয়াজ কোনো প্রশ্ন আসেনি, তাহলে হি ওয়াজ। তারপরে যেমন ছিল আমরা লিখলাম গোয়িং টু স্কুল। আর আমি প্রথমেই বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে বর আর কনের সম্পর্ক। বর এবং কনের সম্পর্ক বলেছিলাম, পতি আর পত্নী। আমি যদি এটাকে ধরে নিই বর আর এটাকে যদি ধরে নিই কনে, এই জিনিসটাই বলেছিলাম। এবার হয়তো কারো মনে প্রশ্ন আসতে পারে যে স্যার হঠাৎ করে সব বর কনে দিয়ে কি ন্যারেশন চেঞ্জ বোঝাতে আরম্ভ করছেন? তাহলে দেয়ার মাস্ট বি লজিক। অবশ্যই একটা লজিক আমি দেখাচ্ছি কেন আমি বর কনের প্রশ্ন তুলল। সেটটা কোন টেন্স? পাস্ট টেন্স। টেক আ লুক, ভালো করে দিকে তাকাও। আর এটা কোন টেন্স আছে? এটা ছিল am going মানে কোন টেন্স? সাবজেক্ট am is আর verb plus ing মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে লক্ষ্য রাখো, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমি এটাকে ধরি বর বা ইংরেজি যদি জানা এটাকে গ্রুম, এইটাকে যদি ধরি আমি ব্রাইড বা বধূ, তাহলে কন্টিনিউয়াসটা কন্টিনিউয়াসই রয়ে যাবে। ছেলের সঙ্গে আর মেয়ের কি হয়? মেয়ের নাম চেঞ্জ হয় না, হয় পদবিটা চেঞ্জ। তাহলে এ কোন কোন ক্যাটাগরির? পাস্টের। এটা ছিল কিসের? প্রেজেন্টের। তাহলে এইটা তখন কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। আমি এক্সাম্পল হিসেবে বললাম, যে উদাহরণ হিসেবে বললাম আমি রাম লিখলাম, গাছের নাম সবাই এটাই লিখে রাম লিখলাম। আমি রামের একটা টাইটেল লিখলাম, আমি ধরলাম রাম দাস লিখলাম ফর এক্সাম্পল। এইখানে আমি লিখলাম ফর এক্সাম্পল ধরলাম রিনা লিখলাম। এর টাইটেলটা আমি লিখলাম এক্সাম্পল হিসেবে পাত্র। সব বোকারাই জানে যে এই রিনার পাত্রটা উঠে গিয়ে কি হয়ে যাবে? দাস হয়ে যাবে, কারণ বরের টাইটেলটা তো দাস। তেমন রিপোর্টিং ভার্বের টাইটেলটা কি বলছে? পাস্ট টেন্স। এর টাইটেলটা কি টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। নামটা কি? কন্টিনিউয়াস। নাম কন্টিনিউয়াস থাকবে, কিন্তু টাইটেলটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এ পাস্ট আছে মানে এটা পাস্ট হয়ে যাবে, এটা পাস্ট হয়ে যাবে। তাহলে দুই একটা দুই হয়ে যাবে, তাহলে হি ওয়াজ গোইং টু স্কুল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবার ওই সূত্র ধরে বাকি চারটা ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট ওই একই ফর্মুলা রাখছি, এবার দেখে নাও তোমরা। ন্যারেশন চেঞ্জ শিখতে বেশি সময় লাগবে না এখানে। আমি যেমন আমার উদাহরণ দিয়ে বললাম হি সেড আই হ্যাভ। এবার যাচ্ছি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। ভালো করে লক্ষ্য রাখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। পাস্ট মানে দুই, হ্যাভ ডানটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট মানে এটা একের ঘর। আমি যদি দেখি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এইভাবে যদি প্রেজেন্ট মানে এটা প্রেজেন্ট মানে যদি ধরি ভার্বের ওয়ান একের ঘর, এটা হচ্ছে দুইয়ের ঘর। যদি এইভাবে ধরি তাহলে এটা হচ্ছে পাস্ট হচ্ছে দুই, প্রেজেন্ট পারফেক্ট এটা এক। তার মানে প্রেজেন্ট পারফেক্ট তখন কি হয়ে যাবে? যদি বর্তমান হিসেবেই আমরা ধরি, এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট তখন কি হয়ে যাবে? এই যেহেতু পাস্ট পারফেক্ট, তাহলে এইটা ধরলাম দুই আর প্রেজেন্ট পারফেক্টটা। এবার এই সূত্রটা বলছিলাম সবার, এইটাও আমি লিখে দিলাম, এটাও দেখানো হয়ে যাচ্ছে যে এইটা আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে তার মানে সেই এক, তাহলে দুই একে দুই, তাহলে হবে এটা হি সেড দ্যাট। আই বলতে কে? হি। হ্যাভ ডানটা তখন কি হয়ে যাবে? পাস্ট হয়ে গেলে প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট হয়ে গেলে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? হ্যাড। হ্যাভের পাস্ট প্রেজেন্ট ফর্মটা কি? পাস্ট ফর্মটা কি? হ্যাড। সবাই জানে এটা হ্যাড লিখে দেবে, হ্যাড ডান দ্য ওয়ার্ক। বুঝা গেল? কারণ এটা কোন টেন্সে ছিল? পাস্ট টেন্সে ছিল, দুই এ ছিল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট মানেই এক, তাহলে 2 গুণিত 1 সমান 2, 2 মানে কোনটা দাঁড়িয়ে গেল? পাস্ট পারফেক্ট দাঁড়িয়ে গেল।
এবারে আমি যাচ্ছি আই হ্যাভ বিন, সবগুলোই আমি দেখাচ্ছি। আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং। I have been doing this since morning, আমি সকাল থেকে এটা করে চলেছি। সেটা কোন টেন্স? পাস্ট টেন্স ওই দুই। have been doing কথাটা হচ্ছে করিতেছি, since morning মানে সকাল থেকে। have been doing টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা হচ্ছে সাবজেক্ট have been বা has been মোনোস আইএনজি। তারপরে এটাও তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস নাম যাই হোক না কেন, ক্যাটাগরিটা কি পড়ছে? ক্যাটাগরিটা পড়ছে তো প্রেজেন্ট, প্রেজেন্ট মানে তো এক। তাহলে প্রেজেন্ট পারফেক্টটা তখন কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। এটা যদি পাস্ট থেকে থাকে, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে থাকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই দুই একে দুই। তাহলে পারফেক্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে। এ যদি পাস্ট থাকে, এখানে প্রেজেন্টের চারটা যাই থাকুক না কেন সেটা পাস্ট গুণিত চার। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা নিয়মটা হয়ে যাবে তখন হি সেড দ্যাট আইটা তখন লেখা যাবে হি সেড দ্যাট আই হ্যাভ বিন ডুইং দিস। আমি কি করছি কথাটা? আমি কি কাজ করছি? সে বললো আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং। আমি এটা করে আসছি সকাল থেকে। আমি বলতে আমি করে আসছি নাকি? করে আসছি তো সে। আমি তো শ্রোতা মাত্র, আমার এখানে কোনো ভূমিকাই নেই। আমি ওর কথা শুনে আমি একটা অন্য কোনো রামসাম যদি মধ্যে আমি কথা বলতে হবো, তাহলে আইটা এখন কি হয়ে যাবে? হি লিখে দিলাম। হ্যাভ বিন ডুইংটা কোন টেন্সে আছে? বলছিলাম প্রেজেন্ট, এটা পাস্ট, তাহলে হ্যাভ এর জায়গায় কি হয়ে যাবে? হ্যাড বিন ডুইং। সেই একই সূত্রই আছে কিন্তু দুই একে দুই, দুই একে দুই। দুই বলতে গেলে পাস্ট এসে গেল, ছিল কি প্রেজেন্ট। প্রেজেন্ট যদি এক ধরি, পাস্ট যদি দুই ধরি, সেটি হলো হি হ্যাড বিন ডুইং দিস থেকে হয়ে যায় দ্যাট সিন্স মর্নিং। এই দুটো সূত্র করে দিলাম আমি। একে একে এক, দুই একে দুই। মুছে দিচ্ছি আমি। এবার ধরে 2 5 7 2 6 8, 2 6 8। এবার 2 5 7 এর ব্যাপারটা কি? 2 যুক্ত 5 যোগ করে 7 হয়। সবাই এর সঙ্গে অ্যান্সার কি সম্পর্ক? একটা উদাহরণ দিয়ে দেখা যাক। he said comma I went to school। হলো he said, সেটা কোন টেন্স? পাস্ট, মানে আমি দুই লিখলাম। এবারে এইটাকে আমি কি লিখতে চাই? ভেরি ইন্টারেস্টিং টু নোট। সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, অবজেক্ট বা অন্যান্য অংশ আছে। যদি এটা অবজেক্ট নয়, তাহলে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অন্যান্য অংশ কোন টেন্স? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট একটু পেশেন্স দিয়ে দেখো। এটা যদি পাস্ট হয়, আর এটা আমি বললাম যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কারণ আমি বলিনি, এটা সূত্র বলছে। সূত্র যদি বলছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা পাস্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে আমি কি বলছিলাম? এইটাকে দিলাম 2, আর এইটাকে আমি কত ধরবো? তোমাদের মনে হতে পারে যে আপনি তো এখানে 5 রেডি রাখছেন, আপনি এই সূত্রে যাচ্ছেন, আপনি যে কোনো ভাবে এটাকে 5 বুঝিয়ে দেবেন গায়ের জোরে। কিন্তু আমি গায়ের জোরে না, বুদ্ধির জোরে যাচ্ছি। প্রেজেন্টের 4টা ভাগ। প্রেজেন্ট ইনডিফিনাইট, শর্টে লিখছি আমি, সবাই বুঝতে পারছে যেটা আগে উল্লেখ করা হয়েছে। কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। হলো, তাহলে আমি 1 2 3 4, মোট তো 12টা টেন্স। 3টা যদি 4টা করে ভাগ করলে তাহলে 3 4 12টা। তাহলে প্রেজেন্টে 4টা। আর তাহলে পাস্টে যদি হয় ওই একই ব্যাপার, ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই পর্যন্ত আমি ছাড়লাম। 1 2 3 4, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কত নম্বর পড়ছে? 5 নম্বরে। সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। তারপরে কোন টেন্স? এটা সব বোকারাই জানে, যারা টেন্সের জ্ঞান আছে তাদের। তাহলে এটা কোন টেন্স? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কত নম্বরে পড়ছে? 5 নম্বরে। তাহলে 5, আমি এটা যদি 5 পাই, যদি কোনো রকম ভাবে এটা 2 পেয়ে যাই,
আমি ক্যালকুলেশন আমি আমার মতো করে 2 যুক্ত 5 করলে কত দাঁড়াচ্ছে? 7 দাঁড়াচ্ছে। তাহলে গুণি তাহলে 7, 1 2 3 4 5 6 7, 7 হলে কি দাঁড়াচ্ছে? পাস্ট পারফেক্ট। সোজা অঙ্ক। আমি বলে দিলাম যদি যেহেতু এটা 2, যেহেতু পাস্ট মাস মানে 2, আর এটা প্রেজেন্ট এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে যে 5 এ দাঁড়াচ্ছে, কোনটাই কিন্তু আমার গাইড জন্য নেই, অত ক্ষমতাও আমার নেই। এটা 1 2 3 4 5, যদি 5 দাঁড়ায় তাহলে 2 যুক্ত 5 সমান 7। এবার আমি কাউন্ট করতে বললাম 1 2 3 4 5 6 7, পাস্ট পারফেক্ট টেন্স নিয়ম। পাস্ট পারফেক্ট টেন্স নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবার অ্যানালাইসিস চেঞ্জ করতে বসলাম। হি সেড, কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট। আমি বলতে তো আমি নয়, আবার লোকের দোষ আমি নিজের ঘাড়ে কেন দিয়ে যাবো? আমি একটু বলে দিলাম আই বলতে কি, তাহলে হি। পাস্ট ভার্বের নিয়মটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা হ্যাড, তাহলে হি এর উপরে কি বসাবো আমি? হি হ্যাড। ওয়েন্ট, ওয়েন্টটা কোথায় আসছে? গো থেকে, গো ওয়েন্ট গান। পাস্ট পার্টিসিপল নিয়মটা কি? ভিতরে লেখা আছে হি হ্যাড গান টু স্কুল। কমপ্লিট। শুধুমাত্র 4টা শব্দ মনে রাখলে হয়ে যাবে। 1 1 1 2 1 2 2 5 7 2 6 দ্যাট সেন্টেন্সেস। এর রাস্তা বলে লোকে হয়তো বিশ্বাস করতে যাবে যে এরকম করে সেন্টেন্স সম্ভব কিনা। এবার আমি যাচ্ছি 2 6 এর গল্পটা। লিখলাম হি সেড, শুধু আমি লিখলাম হি সেড টু মি। হি সেড টু মি লিখলাম আই ওয়াজ ইটিং রাইস। হি সেড টু মি, এবার অবজেক্ট এলো। সে বলেছিল, কাকে বলেছিল? আমাকে বলেছিল। কি বলেছিল? যে চালাক ন্যারেশন সেই ভালো করতে পারবে, যে নিজেকে নিজেকে প্রশ্ন করতে হবে। কিরকম প্রশ্ন করবে? আমি যেভাবে বলছি ওইভাবে মনে রাখবে। হি সেড টু মি আই ওয়াজ ইটিং রাইস। ওয়াজ ঠিক আছে। কে বললো? হি বললো, সে বললো। কাকে বললো? আমাকে বললো। কি বললো? আই ওয়াজ ইটিং রাইস। বোঝা গেল। আচ্ছা, হি সেড টা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে 2। আচ্ছা, এখানে কি আছে? আই ওয়াজ ইটিং রাইস। এটা আবার কোন টেন্স দেখি? ওয়াজ ওয়্যার মূল ভার্বটা আইএনজি। ওয়াজ আর মূল ভার্বটা আইএনজি কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি যাই কাউন্ট ডাউন করতে আমি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। তার মানে কত যাচ্ছে? 6। আবার বলছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। তার মানে কত নম্বর আসছে? এটা 6 আসছে। তাহলে এটা কত লিখলাম আমি? 6। আবার বলছি এটা আমার গায়ের জন্য করা নয়, লজিকটাই বলছে এটা 6 আর এটা 2। এবার আমি 2 কে 6 দিয়ে যোগ করব। তাহলে 2 কে 6 দিয়ে যোগ করলে কত আসছে? 2 6 8। আবার প্রশ্ন আছে, কিছু কিছু ছাত্রছাত্রী বা কেউ কেউ ভিউয়ারদের মধ্যে কারো মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন 2 6 যোগ করব স্যার? আপনি 2 6 গুণ করতে পারতেন, 6 দুগুণা 12 করতে পারতেন। আমি প্রশ্ন করতে পারি তাদেরকে, যদি ওই ম্যাথমেটিক্যাল ওয়েতে যারা যারা যে সমস্ত ম্যাথমেটিক্যাল স্যাররা অঙ্ক করতে পারেন তারা বললাম ধরিলাম x, আমি বললাম আমি কেন x ধরবো? আমি কেন x কেন ধরতে যাবো? আমি বিও ধরতে পারি, হঠাৎ করে x কে নিয়ে এত টানাটানি কেন? আমরা অঙ্ক করে আসছিলাম যে একটি মাসের 2 এর 3 অংশ জলের নিচে আছে, কত অংশ উপরের দিকে আছে? আমি ধরে নিলাম মাসের দৈর্ঘ্যটি 1, কেন আমি 1 ধরবো? অঙ্ক করতে বাবা ধরাধরি করবো কি? আমরা বলি আমরা সায়েন্সের কাজ করি, আমরা সায়েন্সের ছাত্র আবার অঙ্ক করতে যাচ্ছি মনে করিলাম। তুমি মনেটা করবে কেন? এটা তো সায়েন্সের জিনিস, মনে করার প্রশ্ন নেই, ধরার প্রশ্ন নেই। তাহলে এখানে ধরতে কোনো অসুবিধা নেই। সেই একই ব্যাপার আমি যদি সায়েন্সের দিক দিয়ে যাচ্ছি, আমি তো মোটা মাথার ইংরেজি স্যার আমি বললাম যে 2, এটা আমি 6 পেয়ে যাচ্ছি। কেন 6 পেয়ে যাচ্ছি? সূত্র তো তাই বলছে 2 6, আর 2 কে 6 দিয়ে যোগ করলে যে কোনো মোটা মাথার লোক জানে এটা 8 মানে চলে যাও। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট, হ্যাড বিন, ভার্ব, আইএনজি প্লাস অবজেক্ট। ভালো করে লক্ষ্য রাখো। তাহলে আমি কি লিখবো এখানে? তাহলে এর উত্তরটা হবে হি সেডটা, সেড টু আছে, সেড টু থাকলে টোল্ড হয়ে যায়। শুধু সেড থেকে আলাদা ব্যাপার চলে। হি সেড টু থেকে কি হবে? হি টোল্ড মি, কানেক্টিভ হয়ে গেল দ্যাট। আইটা বলতে আমি বলতে কে? সে আমাকে বললো আমি ভাত খাইতেছিলাম, তাহলে আমি বলতে কে? হি। তাহলে হি ওয়াজ ইটিং, আমি এই যে 8 এর দিকে চলে গেছি। সূত্র বলতে যে 2 6 যোগ করলে 8 হয়। 8 মানে কি বলছিলাম?
কন্টিনিউয়াস টেন্স না হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি হয়ে যাচ্ছে, হ্যাড বিন। তাহলে হ্যাড বিনের নিয়মটা এখানে কি হয়ে যাবে, এখানে হি হ্যাড বিন ইটিং রাইস, হি হ্যাড বিন eating rice. Assertive sentence and absent sentences. ইন্টারপ্রেটিভ আর পরদিন দেখাবো। আবার বললাম যে যার যার মনে হবে, কারণ আমার যতদূর জানা আছে, অ্যাজ আই হ্যাভ বিন টট, আমাকে যেমন শেখা হয়েছে যে একটা ছাত্রছাত্রী সে কিভাবে বুঝবে সেটা তার মানসিক কাঠিন্যের উপরে নির্ভর করে এবং তার কিউরিওসিটি, তার কৌতূহলের উপরে নির্ভর করে। কেউ মনে করে এরকম সূত্র নিয়ে করতে পারতো, প্রেজেন্ট মানে প্রেজেন্ট যুক্ত পাস্ট, প্রেজেন্ট গুণিত পাস্ট সমান পাস্ট, পাস্ট গুণিত প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট, পাস্ট গুণিত প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট গুণিত প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, পাস্ট গুণিত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে যদি সূত্র মুখস্থ করা, তার লাভটা কি হবে, বাড়ির লোক সন্তুষ্ট হবে যে ছেলেটা প্রচুর পড়ছে। কিন্তু আমি রাস্তায় হাঁটতে হাঁটতে বলতে পারি 2 1 2 1 1 1 2 5 7 2 7 2 6 কেউ কারোর পক্ষে বোঝা সম্ভব নয় যে এটা ধরনের অ্যাসেন্স সম্ভব হয়নি, এটা আমি দেখালাম এটা সম্ভব হয়। and you will not find it in the textbook or you will not find it in the grammar book. তোমাদের টেক্সট বুকে থাকবে না, এটা গ্রামার বইয়ে থাকবে না। আমি এই জিনিসটা তোমাদেরকে বললাম, এখান থেকে তোমরা এটাকে নেওয়ার চেষ্টা করো এবং এটাকে কাজে লাগানোর চেষ্টা করো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, অ্যাসেন্স চেঞ্জ করতে গেলে যে ব্যক্তি যার টেন্সটা জানা নেই কোনো মতেই, 12টা টেন্সের নিয়ম, জাস্ট কিপ আ রিস্ট ওয়াচ ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড লুক অ্যাট দ্য রিস্ট ওয়াচ। ঘড়ির সামনে সামনে একটা রিস্ট ওয়াচ রাখবে, ঘড়িতে তাকিয়ে 12 টেন্সের নিয়ম বলে যেতে হবে। যার পক্ষে বা টেন্সের নিয়ম জানা সম্ভব নয়, তার পক্ষে কোনোদিনই অ্যাসেন্স চেঞ্জ করা সম্ভব নয়। দ্যাট উইল বি আ রেভারি, ওরে দিবার স্বপ্নের মতো। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমাকে বলতে, আমি অ্যাসেন্স চেঞ্জ করতে বলেছিলাম, আমাকে বলা হলো আর আমি এদিকে টেন্স জানি, আমার টেন্স জানা নেই, তাহলে অ্যাসেন্স চেঞ্জ সম্ভব না। উদাহরণ দিয়ে বলছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট আমি বলি অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট, আই এম লুকিং অ্যাট দ্য ওয়াচ, প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্ব তার সাথে এস এস অবজেক্ট, সাবজেক্ট আমি যা বলবো সেটা আইএনজি অবজেক্ট, সাবজেক্ট তারপরে হলো হ্যাভ বা হ্যাজ বলবো পাস্ট ফর্ম অবজেক্ট, সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন বলবো সেটা আইএনজি অবজেক্ট, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, সাবজেক্ট ওয়াজ এন্ড বলবো সেটা আইএনজি অবজেক্ট, সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সেটা আইএনজি অবজেক্ট, সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, সাবজেক্ট শ্যাল বা উইল বি ভার্বের প্রেজেন্ট সেটা আইএনজি অবজেক্ট, সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বলবো সেটা আইএনজি অবজেক্ট আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা যদি আমি 15 সেকেন্ডের মধ্যে বলতে পারি তাহলে অ্যানালাইসিস শেখা উচিত, নাহলে দ্যাট উইল বি ডেট্রিম, নাহলে ওটা দিবা স্বপ্ন হবে। টেন্সটাকে ভালো করে মুখস্থ করো, টেন্সটাকে মুখস্থ করলে এই সমস্ত নামতে তার কিচ্ছু দরকার নেই। আর তা না হলে আমাকে পাশের জনের উপর নির্ভরশীল হতে হবে। অ্যানালাইসিস করার একদমই ইজি উপায়, কে বললো শুধু জাস্ট আমার কাছ থেকে যদি আমি লাস্ট মিনিট চার্জ দিই, যদি লাস্ট আমি যদি যাই কনক্লুশনের দিকে, উপসংহারের দিকে, তাহলে লাস্ট উপসংহার তোমাদের এটাই বলবো। অ্যানালাইসিস করার সময় কে বললো, চিৎকার করে কথা বলতে হবে নিজের সাথে, কে বললো, কাকে বললো, এগুলো মনে রাখবে। কোনো অ্যানালাইসিস চেঞ্জ আটকানোর কথা নয়। কে বললো, কাকে বললো, কি বললো, আর ক্রিয়ার কাল কি ছিল, ক্রিয়ার কাল, এইটা দিয়েই ন্যারেশন চেঞ্জেস, যে কোনো ন্যারেশন চেঞ্জ। আমি পুরোটাই বুঝে দিচ্ছি। আশা করি আংশিক হলে তো আমরা বুঝতে পারবো। কে বললো 1, কাকে বললো 2, কি বললো 3, 4 ক্রিয়ার কাল। এটা ক্লিয়ার হলো? আর একটা বললাম, যদি শর্টকাটে যাও, 1 গুণিত 1 সমান 1, 2 গুণিত 1 সমান 2, 2 যুক্ত 5 সমান 7, 2 যুক্ত 6 সমান 8। এইবার এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ভি, এরকম আমি যাচ্ছি, আর ভি। এইটা চালালাম রিপোর্টেড স্পিচের ভার্ব, আর এটা হচ্ছে আলটিমেট সলিউশন, আলটিমেট সলিউশন। ন্যারেশন চেঞ্জ শেষ। এবার তোমরা প্র্যাকটিস করবে একটু একটু, and if you have any question you may go through the comment box, you may write down it in the comment box. And I am requesting you to write it down. এটা তোমাদের লিখে নেওয়ার অনুরোধ করছি, এবং তোমরা যে সমস্ত শিক্ষক মহাশয়দের কাছে পড়ো, স্যারকে বললেই স্যার বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা বোঝানোর চেষ্টা করছি, কিভাবে বলার চেষ্টা করছি, এবং মনে রাখা সোজা উপায় সব থেকে। কারণ এত টেন্সের রুলস রেগুলেশন মনে রাখা সম্ভব নয়,
সোজা জিনিস সবাই এটা মনে রাখতে হবে শর্টকাটে, এবং এটা তোমাদের কাছে অনেক বেশি কার্যকরিতা হবে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ এভরিবডি।